মুভিসফটের চতুর্থ টেক সেশন, তাতে আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় রাইটিং সিকিউর পিএইচপি অ্যাপ্লিকেশনস। এবং আমার পরিচয়টা দিয়ে নিই, আমি সাব্বির ইউসুফ, মুভিসফটের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আমরা আজকে দেখবো যে এখানে পিএইচপি সিকিউরিটির ক্ষেত্রে কি কি সমস্যা আমাদের হতে পারে এবং এই সমস্যাগুলো কিভাবে এফেক্টিভলি সলভ করা যায় এফেক্টিভলি। এবং সো প্রথমে আমরা একটা কমিক দেখবো, ওয়েব কমিক। সো আপনারা হয়তো এটা আগেই দেখে থাকবেন। পিএইচপি সিকিউরিটির ক্ষেত্রে প্রথম যে কথাটা, সেটা হচ্ছে যে কখনোই ইউজারদের ইনপুটটাকে ট্রাস্ট করা যাবে না। সবসময় ধরে নিতে হবে যে আমার প্রতিটা ইউজারই ব্যাড ইউজার এবং তারা কোনোভাবে আমার সিস্টেমে ঢোকার চেষ্টা করছে। সো ইউজারদের কাছ থেকে যত ইনপুট আসবে, যত রকম, সো সবগুলোকে আমার ভ্যালিডেট করতে হবে এবং তাদের কোনো ইনপুটকে বিশ্বাস করা যাবে না। সো প্রথম তাহলে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ইনপুট ভ্যালিডেশন। সো ইনপুট ভ্যালিডেশনের জন্য মানে আমরা অনেক সময় দেখি কি যে যখন আমরা কোথাও রেজিস্টার করছি, সো ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, সে সাথে সাথেই দিয়ে দিচ্ছে যে দিস ইজ নট এ ভ্যালিড ইউজার নেম, অথবা পাসওয়ার্ডটা ভ্যালিড না, আরো স্ট্রং করতে হবে। সো এটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে আমরা দেখছি, ক্লায়েন্ট সাইডে জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেশনটা করা হচ্ছে। কিন্তু শুধু ক্লায়েন্ট সাইডে ভ্যালিডেশন দিয়ে আমাদের এটা হবে না, কারণ ক্লায়েন্ট সাইডের ভ্যালিডেশনটাকে আমি সবসময় বাইপাস করতে পারি। আমি সবসময় ফর্মটা সরাসরি সাবমিট করতে পারি, যাতে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন গুলো ইনভ্যালিড হয়ে যায়, ওটা কোনো কাজে আসে না। সো আমাদের সবসময় সার্ভার সাইডে পিএইচপি তে ভ্যালিডেশন গুলো রাখতে হবে, প্রত্যেকটা এভরি সিঙ্গেল থিং। এবং ভ্যালিডেশনের সময় মানে আমরা জেনারেলি আমাদের যে ভ্যালুগুলো হোয়াইট লিস্টেড ভ্যালু আমরা ওগুলিকে বলবো যেগুলি আমাদের অ্যালাউড। সো অ্যালাউড ভ্যালুগুলো জেনারেলি কম হয়। যে একটা ইউজার নেমের ক্ষেত্রে জেনারেলি আমরা কি অ্যালাউ করি, যে আপার কেস, লোয়ার কেস, লেটার, আন্ডারস্কোর, ডট। সো আমরা যখন ভ্যালিডেশনটা করব তখন জিনিসটা এভাবে দেখবো যে কোন কোন ভ্যালুগুলো অ্যালাউড। মানে ইনস্টেড অফ যে সব ব্ল্যাক লিস্টেড ভ্যালুগুলোকে আমরা রিমুভ করার থেকে আমার যে ভ্যালুগুলো আছে, যে ইনপুট টেক্সটটা আছে, সেখানে আমাদের শুধুমাত্র অ্যালাউড ভ্যালুগুলো আছে কিনা, ওই জিনিসগুলো আমরা টেস্ট করবো। এটাকে বলে মানে ইউজিং হোয়াইট লিস্টেড ভ্যালুস। আর এসকেপ ফাংশন হচ্ছে যে যখন আমি ডাটা, আমার যে ইনপুটটা সেটা আমি ডাটাবেসে ঢুকাচ্ছি, সো তখন হচ্ছে যে আমি ওটাকে স্যানিটাইজ করার জন্য এসকেপ ফাংশনগুলো ইউজ করা হয়। তো এখানে এসব ক্ষেত্রে অবশ্যই প্রতিটা ডাটাবেসের একটা ডিফারেন্ট এসকেপ ফাংশন আছে ডিফল্ট, যেমন মাইএসকিউএল ক্ষেত্রে মাইএসকিউএল রিয়েল এসকেপ স্ট্রিং। সো সবসময় এই জিনিসগুলো ইউজ করতে হবে, নিজেদের কোনো একটা এসকেপ ফাংশন না বানিয়ে তাদের যে ডিফল্ট আছে ওইটা ইউজ করতে হবে, কারণ ওইটাই সব কেসগুলো হ্যান্ডেল করে, নিজেরাই বানালে সেটা হ্যান্ডেল নাও করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে যখন একটা ফর্ম, যেমন একটা ফর্মে অনেক সময় একটা সিলেকশন থাকে, যে একটা সিটি সিলেক্ট করো, ঢাকা, চিটং, অমুক তমুক, 6টা সিটির নাম আছে। তো আমি সার্ভার এন্ডে কি আশা করব যে এই 6টা ভ্যালু থেকে একটা ভ্যালুই আমার এখানে আসবে। কিন্তু ওই যে আবারও যেটা বললাম, যে মানে এই ফর্মটা কিন্তু আমি ওয়েব থেকে সাবমিট না করে সরাসরি একটা স্ক্রিপ্ট লিখে সাবমিটও করতে পারি, এবং সেই ক্ষেত্রে এটা ধরে নেওয়া যাবে না যে আমার যে ভ্যালুটা আসবে সেটাই 6টা ভ্যালুর কোনটাই আসবে। সো একইভাবে এটা চেক বক্স, রেডিও বক্স, এ ধরনের ক্ষেত্রে হতে হবে। সো সবগুলো ইনপুট, এভরি সিঙ্গেল ইনপুট ভ্যালিডেট করতে হবে। তারপরে যে জিনিসটা, যে এরর মেসেজ, আমরা প্রায় কোন সাইট অ্যাক্সেস করতে গেলে অনেক সময় এরর মেসেজ দেখি, এবং এরর মেসেজের সাথে সাথেই কিন্তু ওই সাইটের ডিরেক্টরি স্ট্রাকচারটা এটা পুরোপুরি রিভিল করে দেয়। মানে এটা যে কোনো হ্যাকারের জন্য প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যে ওটা ডিরেক্টরি স্ট্রাকচারটা। সো এরর মেসেজ কখনো ইউজারদেরকে দেখানো যাবে না। আমি যখন ডেভেলপ করবো তখন ডেফিনেটলি এরর মেসেজ আমার জন্য একটা অনেক ভালো অপশন, আমি ডিটেইল জানতে পারছি। সো ডেভেলপমেন্টের সময় আমার প্রত্যেক পসিবল এরর মেসেজ দেখানো উচিত। মানে ইভেন নোটিস, যেখানে ভ্যারিয়েবল আনইনিশিয়ালাইজড বা এই ধরনের নোটিসও আমার দেখা উচিত। কিন্তু প্রোডাকশন এন্ডে ইভেন কোনো ফ্যাটাল এররও দেখানো যাবে না। যে কোনো এরর দেখালে সেটা ডিরেক্টরি স্ট্রাকচার বা কি কি সফটওয়্যার ইউজ করা হয়, পিএইচপির কোন ভার্সন, অ্যাপাচের কোন ভার্সন, এই জিনিসগুলো সাথে সাথে চলে আসে। সো এই জিনিসগুলো মানে ইউজারদেরকে সার্ভার এন্ড সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। সো এটা আমরা যেটা করতে পারি যে আমরা htaccess ফাইল ইউজ করে সমস্যা দূর করতে পারি।
আমরা প্রোডাকশনের জন্য এবং ডেভেলপমেন্টের জন্য দুইটা আলাদা htaccess ফাইল ইউজ করব এবং htaccess ফাইলের মাধ্যমেই আমরা এরর মেসেজগুলো সাপ্রেস করে দিতে পারি। সো আমি এখানে দুইটা স্যাম্পল htaccess ফাইল তৈরি করে রেখেছি, একটা প্রোডাকশনের জন্য এবং একটা ডেভেলপমেন্টের জন্য। সো এবং প্রোডাকশনগুলো যেমন প্রত্যেকটা এরর কোনো কিছুই ডিসপ্লে করা হবে না এবং সবকিছুই লক করা হবে, কারণ এরর লকটা আমার দরকার কোন সাইটে কি সমস্যা হচ্ছে এটা পরে খুঁজে বের করতে। যেহেতু আমি এররটা সামনাসামনি দেখাচ্ছি না, সুতরাং আমার একটা লকটা লাগবে। সো আমার এই লকটা দেখাতে হবে এবং আমার ওই লক ফাইলটা যেটা আছে সেটাও যাতে ইউজারদের কাছে না যায় ওই ফাইলটাকে প্রোটেক্ট করে রাখতে হবে। সো এই যে এই নিচের পার্টটা যেটা সেটা দিয়ে হচ্ছে আমার লক ফাইলটাকে প্রোটেক্ট করে রাখা হচ্ছে। ফাইলস php errors.log order allow deny from all। এছাড়া আচ্ছা, এখানে আমরা কি ওই htaccess ফাইলের থেকে বলে দিচ্ছি যে আমাদের কোনো এরর হলে কোনো একটা ডিফল্ট হয়তো এরর পেজে নিয়ে যাবে? এটা এরর পেজে নেওয়ার জন্য না, এটা হচ্ছে জাস্ট লক করে রাখবে আর কি, এবং এররটাকে ইউজারদেরকে দেখাবে, ইউজারদের সামনে ইউজারদেরকে হয়তো জাস্ট একটা এরর পেজে জাস্ট স্ট্যান্ডার্ড একটা এরর পেজ এটা হয়তো যে সাম এরর হ্যাপেন্ড এরকম কিছু, সেটাও htaccess এর মাধ্যমে করা যাবে। সো আমরা জেনারেলি কি করি যে ধরো একটা ডাটাবেজে কানেক্ট করার চেষ্টা করছি, ডাটাবেজে কানেক্ট করতে পারলাম না, তো আমরা জাস্ট ডাই মাইস্কুয়েল এরর দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ডাই মাইস্কুয়েল এরর দিলে তো মাইস্কুয়েল এররটা দেখা যাচ্ছে এবং মাইস্কুয়েল এররে স্ট্রিংগুলো চলে যাবে ওর কাছে যে সার্ভার রুট এট লোকাল হোস্ট। আমার হয়তো ডাটাবেজ নেমটা আমি পাচ্ছি না কিন্তু আমার ইউজার নেমটা পাচ্ছি, এট লিস্ট এটাও কিন্তু অনেক বড় একটা ইনফরমেশন যে আমার ইউজার নেমটা কি, ডাটাবেজ ইউজার নেমটা কি, ওইটা চলে যাচ্ছে ইউজারদের কাছে। আচ্ছা, এরপরে আসতেছে কিছু PHP কিছু ব্যাড ফিচার যেগুলি তৈরি করা হয়েছিল আসলে কোডারদের সুবিধার জন্য, কিন্তু পরে এটা এই জিনিসটা সিকিউরিটি রিস্ক হিসেবে দেখা গেছে যে এটা অনেক সিকিউরিটি রিস্ক। এই যেমন এমন একটা হচ্ছে যে রেজিস্টার গ্লোবাল, PHP তে এই যে রেজিস্টার গ্লোবাল যদি অন করা থাকে তাহলে এই যে কোডটা দেখলে বোঝা যাবে যে প্রথমে একটা কোড test.php, আমি পাসওয়ার্ড চেক করছি যে পাসওয়ার্ড যদি আমার পাসওয়ার্ডের সাথে মিলে তাহলে অথরাইজড যদি হয় তাহলে কিছু একটা পেজ দেখাবো বা কিছু কাজ করব, ঠিক আছে। এখন এইখানে আমি যদি এই test.php টাকে authorized equal to 1 প্যারামিটার দিয়ে কল করি তাহলে কিন্তু এখানে যদিও পাসওয়ার্ডটা মিলে নাই দুইটা, কিন্তু তাও authorized equal to 1 হয়ে যাবে। মানে এই যে এভাবে প্যারামিটার দিয়ে আমি একটা গ্লোবাল ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিতে পারি। সো মানে এটা ডেফিনেটলি একটা সিকিউরিটি রিস্ক। তো এটা হ্যান্ডেল করার জন্য দুইটা ওয়ে, একটা হচ্ছে যে আমি রেজিস্টার গ্লোবাল অফ করে দিব ডেফিনেটলি, মানে এই জিনিসটা কিন্তু ডেভেলপমেন্ট এন্ডে আমাদের খুব বেশি কাজে লাগে না জেনারেলি। সো রেজিস্টার গ্লোবাল অফ করে দিব, সেটা আমি htaccess ফাইল ইউজ করে করতে পারি বা php.ini ফাইল ইউজ করে করতে পারি। আরেকটা হচ্ছে যে সবসময় কোড যেটা করব সেটা প্রপারলি ইনিশিয়ালাইজ করে করব, মানে এখানে শুরুতেই যদি আমি অথরাইজড ইকুয়াল টু 0 দিয়ে শুরু করে তারপর বাকি কোডটা করতাম তাহলে কোনো সমস্যা হতো না। সো দুইটা আর কি, যে আমি অবশ্যই ওই গ্লোবালি অফ করে দিব, কিন্তু অনেক সময় সার্ভার সেটিংস চেঞ্জ হয়ে যায় আমরা খেয়াল করি না। সো কোডেও ওই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে কোডেও যাতে এই ম্যানিপুলেশনটা করা না যায়। আরেকটা হচ্ছে ম্যাজিক কোর্স। ম্যাজিক কোর্স হচ্ছে যে না আমরা যখন ওই স্যানিটাইজ করি ডাটাটা, জেনারেলি এখন তো MySQL রিয়েল স্ট্রিং ইউজ করা হয় বা অনেকে @/s ইউজ করে। সো @/s হচ্ছে কি করে যে সিঙ্গেল কোট বা ডাবল কোটের আগে স্ল্যাশটা বসায় নেয়। সো ম্যাজিক কোর্স ইন্ট্রোডিউস করা হয়েছিল যাতে @/sটা ইউজ করা না লাগে, কিন্তু এখন এটা সমস্যাটা কি, এটা সমস্যা তিন রকম হতে পারে। একটা হচ্ছে যে হয়তো ম্যাজিক কোর্সও এনেবল করা আছে, @/sও আমি ইউজ করলাম, সো দুইবার এই স্ল্যাশটা অ্যাড হলো। সো এটা পরে মানে ডাটাটা ইয়ে হয়ে যাচ্ছে, এরর দেখা যাচ্ছে ডাটাতে। তারপর আরেকটা হচ্ছে যে মানে আমি ভাবলাম সার্ভারে হয়তো ম্যাজিক কোর্স অন করা আছে কিন্তু আসলে অন করা নাই, তো সেই ক্ষেত্রে ডাটাটা আমি যেটা পাস করবো সেটা আনভ্যালিডেটেড অবস্থায় চলে যাবে, আনস্যানিটাইজড অবস্থায় চলে যাবে। এবং এই ম্যাজিক কোড শুধু দুইটার ক্ষেত্রে কাজ করে, এই যে সিঙ্গেল কোড আর ডাবল কোড, কিন্তু আরো কিছু ক্যারেক্টার আছে, আরো 4-5টা ক্যারেক্টার আছে যেটা আমার ইয়ে করা দরকার, স্যানিটাইজ করা দরকার। সো এই জিনিসটা সেটা করতে পারে না।
সেই কারণে ম্যাজিক কোর্স সবসময় অফ করে রাখতে হবে। অফ করে অফ করার জন্য ওইটাও HTXS আর PHP ডট INI দুইটা থেকে করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে HQL ইনজেকশন। এটা সবাই জানে, এটা এবং এটাই সবচেয়ে কমন এবং সবচেয়ে পপুলার যেটা সিকিউরিটি হ্যাজার্ড। তো এটা কিভাবে হয়? এটা হচ্ছে যে যেমন হচ্ছে যে একটা লগইন ফর্মে আমি কি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিই, ঠিক আছে? এখন ইউজার নেম পাসওয়ার্ড একটা ফর্মে থাকে, সেই জিনিসটা আমার কাছে আসে ফর্ম ডাটাটা, তারপর আমি ডাটাবেসে চেক করে দেখি যে ওই নামে ইউজার নেম আছে কিনা। এখন আমি ইউজার নেম পাসওয়ার্ড গুলো এমন ভাবে দিতে পারি যাতে হচ্ছে যে সেই কোয়েরিটাকে আমি ম্যানিপুলেট করতে পারি। যেমন এখানে একটা ইয়ে দেওয়া আছে, এখানে একটা কোয়েরি, সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ইউজার লেভেল ফ্রম ইউজার্স where username equal to post username and password equal to post password. So আমি যদি username হিসেবে এই ডাটাটা দেই, এই যে এটা কি বলে, হ্যাঁ এটা, এই ডাটাটা যদি দেই username হিসেবে, তাহলে যেটা হবে যে কোয়েরিটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে, আমি বোর্ডে লিখে দেখাবো। তারপর আরো কিছু পার্ট। তো আমি যদি কোয়েরিটা দেখি যে আমরা জানি কি MySQL কোয়েরির ক্ষেত্রে হ্যাশ মানে হচ্ছে এটা কমেন্টের মতো, যে এরপরে যে অংশটুকু থাকবে সেটা এক্সিকিউট হবে না, এবং তার আগে যে জিনিসটা আছে যে সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম ইউজার লেভেল, সো ইউজার নেম ইকুয়াল টু ব্ল্যাঙ্ক অর 1 ইকুয়াল টু 1। যেহেতু এই জিনিসটা সবসময় ট্রু হবে, সো আমার এই কোয়েরিটা ডাটাবেসের সব ইউজার নেম গুলোকে পাঠাবে। সো ডাটাবেসের সব ইউজার নেম গুলোই পাঠাবে। তো এই ক্ষেত্রে আমরা জেনারেল দেখি কি যে একটা ইউজার টেবিলের প্রথম ইউজারটা হয় ডাটা অ্যাডমিন ইউজার। সো এই ক্ষেত্রে হবে যেটা যে মানে আমি সহজেই সে আমার অ্যাডমিন প্রিভিলেজটা পেয়ে যাবে, অ্যাডমিন হিসেবে লগইন করবে, এবং অ্যাডমিন হিসেবে লগইন করার পর তো সে যে কোনো কিছুই করতে পারে আমার সাইটে। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমার যে এই পোস্ট ডাটাটা আসছে, যে এই যে এই অংশটা পোস্ট ডাটাটা, পোস্ট ইউজার নেম, সো মানে একটা ফর্ম থেকে যে ডাটাটা আসছে, সো সেটাকে কখনোই মানে ডাটাবেসে পাঠানোর আগে সেটাকে অবশ্যই স্যানিটাইজ করে নিতে হবে। প্রথমে ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করা মানে হচ্ছে যে আমার যে ক্যারেক্টার আসার কথা, যে এ থেকে জেড নাম্বার বা আন্ডারস্কোর, ওইগুলি আসছে কিনা, এবং ওগুলি চেক করার পর ভ্যালিডেশন যদি পার করে, তারপর হচ্ছে যে এটাকে ইয়ে করতে হবে, যে স্যানিটাইজ করে MySQL রিয়েল স্ট্রিং ইউজ করে তারপর এটাকে ডাটাবেসে পাঠাতে হবে। অথবা হচ্ছে যে আমরা যেমন গত সপ্তাহে দেখেছি MySQL i এক্সটেনশন ইউজ করা। সো MySQL i এক্সটেনশন ইউজ করলে স্যানিটেশন পার্টটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, কিন্তু ভ্যালিডেট স্টিল আমাদের করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে ফাইল ম্যানিপুলেশন। এই যে এই ধরনের ইউআরএল আমরা ডেফিনেটলি দেখেছি, যে index.php page equal to contact us.html, এই ধরনের ইউআরএল আমরা ডেফিনেটলি ওয়েবে দেখেছি। তো এই ক্ষেত্রে যেটা করে যে index.php যেখানে হচ্ছে সব রিকোয়েস্টগুলো জেনারেলি হ্যান্ডেল করা হয়, তো সেখানে আমি একটা পেজ প্যারামিটার দিয়ে বলে দিলাম যে আমার এখন contact us.html টা দেখাতে হবে, সে তখন এই পেজটা দেখায়।
তো এখন এখানে এই এই জিনিসটাকে মডিফাই করে আমরা আরো অনেক কিছু দেখতে পাই, যেমন আমার ডট এইচটি পাসওয়ার্ড অথবা ডট এইচটি অ্যাক্সেস, এই ধরনের অনেক কিছুই আমরা দেখতে পারি। জাস্ট মানে এই যদি আমার এখানে চেক করা না থাকে যে এখানে প্যারামিটার হিসেবে কি ভ্যালুটা আছে, ডট এইচটি অ্যাক্সেস বা ডট এইচটি পাসওয়ার্ড ফাইলগুলো জেনারেলি মানে অবশ্যই আমরা আমাদের ইউজারদেরকে দেখাতে চাই না। সো এই ক্ষেত্রে ওই যে আমার ওই ভ্যালিডেশনটা লাগবে, যে ইনপুটটা আসছে ওইটার ভ্যালিডেশনটা অবশ্যই লাগবে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমি ইয়ে করি, আমি ফাইল ডাউনলোড করতে যাচ্ছি আমি একটা সার্ভার থেকে, সো ওই ফাইল ডাউনলোড, যে ফাইলটা ডাউনলোড হবে সেটা যদি আমার ইনপুটের উপর ডিপেন্ড করে, যেমন যে সিম্পল ধরো একটা আমি ঢাকা সিটির একটা ছবি ডাউনলোড করতে যাচ্ছি, ঠিক আছে, সো আমি ইনপুট হিসেবে দিব ঢাকা বা কিছু একটা, সে তখন কোথাও একটা ফোল্ডারে ঢাকার যে ইমেজটা আছে সেটা এনে ডাউনলোড করবে, ঠিক আছে। এখন এখানে কি জেনারেলি জিনিসটা হয়তো একটা সিলেক্ট বক্সের মধ্যে থাকবে ঢাকা বা এসে ঢাকা, যেটা সো জেনারেলি সমস্যা হওয়ার কথা না, যে 5টা 6টা ভ্যালুর যে কোনো একটাই যাবে। কিন্তু এখানে ওই যে ফর্মটা আমি সাবমিট করতে পারি এবং ঢাকার মধ্যে আমি যদি এরকম কোনো ভ্যালু দিই সে তখন দেখা যাবে যে আমার এই ফাইলটা নিয়ে চলে আসছে। সো এর মানে মানে এটা তার ইমাজিনেশনের উপর, তার ক্রিয়েটিভিটির উপর, সে যে কোনো কিছু নিয়ে আসতে পারে যদি এখানে এরকম ভ্যালিডেশন গুলো করা না থাকে, চেকিং গুলো না থাকে। তার মানে আমাদের ভ্যালিডেশনের প্রসিডিউরটা আসলে কি হবে সবসময়, মানে আমরা একটা হোয়াইট লিস্টের বেসিসে ভ্যালিডেট করব না? হ্যাঁ হ্যাঁ, মানে আমার কি কি পসিবল ভ্যালু হতে পারে, ইউআরএল হোক অথবা ফর্ম ভ্যালিডেশন হোক, হ্যাঁ মানে ইউজারদের থেকে ইনপুট আসবে এরকম যে কোনো কিছু, যে এভরি সিঙ্গেল থিং ভ্যালিডেট করতে হবে, যে মানে এইটা এটা এটা পসিবল ভ্যালু হতে পারে। সো এটা ছাড়া যদি আসে, সো আমি তাকে বলে দিব যে ইনভ্যালিডেট করতে হবে। ঠিক আছে, তো এইটা প্রিভেন্ট করার জন্য যে ভ্যালিড ফাইল নেম, এখানে রেগুলার এক্সপ্রেশন এই জিনিসটা খুব কাজে আসবে, যে কোনো ধরনের ভ্যালিডেশন নেই। এখানে যেমন আমি চেক করছি যে কোনো এই ডট ডট ক্যারেক্টারটা আছে কিনা, ডট ডট মানে আমার সিস্টেমের কোনো ফাইল অ্যাক্সেস করতে হলে তো আমার ওয়েব রুট থেকে বের হয়ে যেতে হবে। সো আর সিস্টেম ফাইলগুলো যাতে অ্যাক্সেস না করতে পারে সেই ক্ষেত্রে ওই আমি php.ini ফাইল ইউজ করে কিছু প্যারামিটার সেট করে দিতে পারি। একটা হচ্ছে যে allow url f open, এটা অফ করে দিতে পারি। আর একটা হচ্ছে যে ওপেন বেস ডিরেক্টরি, মানে এটা হচ্ছে ওয়েব ওপেন বেস ডিরেক্টরির মধ্যে আমার ওয়েব রুটটা যদি স্পেসিফাই করে দিই তাহলে তার বাইরের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে না। আরেকটা হচ্ছে যে যেমন ওই যে ফাইল নেমটা ডাটাবেস থেকে নিয়ে আসা, এবং ডাটাবেসে যখন আমি সেভ করে রাখবো যে ঢাকার করেসপন্ডিং যে ফাইলটা হবে সেটা হয়তো র্যান্ডম কিছু একটা 129.jpg এর ধরনের কিছু একটা ফাইল, ডাটাবেসের মধ্যে আমি রেখে দিব আমার ফাইল নেমটা কি, আর ফাইল সিস্টেম থেকে ওই ফাইলটা নিয়ে আসবো ওখানে। ডাটাবেস ইউজ করে র্যান্ডম জেনারেটেড ফাইল নাম্বার ফাইল নেম ইউজ করে। ডেটাবেস ইউজ করলে এখানে সুবিধাটা হচ্ছে কি, ডেটাবেস মানে এর আগে আমরা করতেছিলাম কি যে ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেই ফাইলটাই খুঁজে বের করার চেষ্টা করতেছিলাম সেই নামে, কিন্তু এখানে হচ্ছে যে আমি ইউজারের ইনপুটটা প্রথমে ডাটাবেসে চেক করব এবং ডাটাবেসে দেখব ওইটার করেসপন্ডিং ফাইলটা কোনটা, ঠিক আছে, এবং সেখানে আমি একটা র্যান্ডম 10 ক্যারেক্টারের মানে আমার আগে থেকে ডাটাবেসে একটা ম্যাপিং থাকবে, হ্যাঁ ম্যাপিং থাকবে যে এটার করেসপন্ডিং ফাইলটা কোনটা, এবং ওই ফাইলটা ফাইল সিস্টেম থেকে না। এটা হচ্ছে আরেকটা খারাপ অভ্যাস, যেমন আমরা অনেকেই হয়তো ইয়েতে মানে MySQL ইউজার নেম যখন যেটা ইনস্টল করার সময় যেটা হয় যে ইউজার নেম থাকে রুট এবং পাসওয়ার্ড থাকে ব্ল্যাঙ্ক। SQL সার্ভারের ক্ষেত্রে এই ইউজার নেমটা থাকে SA এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। সো অনেকেই আমরা এই ডিফল্টটা ইউজ করে যেতে থাকি, ঠিক আছে, এবং একজন হ্যাকার যখন আমার SQL সার্ভারের অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবে তার প্রথম যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে ডিফল্ট
সবসময় ডিফল্ট গুলো আগে ট্রাই করে দেখবে। এই জিনিসটা শুধু এসকিউএল সার্ভারের ক্ষেত্রে না, যেমন সিএমএস এ যখন আমরা ইউজ করি, বিভিন্ন সিএমএস, ওয়ার্ডপ্রেস, জুমলা বা দ্রুপাল, ওগুলির তো একটা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড আছে যে ইনস্টলেশন সময় যেটা হয়। তো তার আমাদের সবসময় এই ডিফল্ট গুলা মানে ইনস্টল করার পর ডিফল্ট গুলা রিমুভ করে আমাদের নিজেদের ইউজার নেম পাসওয়ার্ড ওগুলি ঠিক করে দেওয়া উচিত। এবং ইউজার নেম পাসওয়ার্ড যেগুলি হবে এগুলিও সবসময় মানে জেনারেলি কি হবে, অ্যাডমিন বা রুট এরকম কমন জিনিসপত্র ইউজার নেম হিসেবে না দিয়ে আনকমন কিছু একটা, আমি হয়তো অ্যাডমিনই রাখলাম কিন্তু অ্যাডমিনের পরে একটা এরকম স্ট্রিং যোগ করে দিলাম, এরকম একটা নাম্বার। সো ডিকশনারি অ্যাটাক করে এই জিনিসটা তখন আর বের করা পসিবল হবে না, মানে এরকম স্ট্রিং এবং নাম্বার একটা কম্বিনেশন। এবং মাইস্কুয়েল ইউজ করার ক্ষেত্রে যে আমরা জেনারেলি বা দেখা যায় যে অনেক সময় একটা ইউজার নেম দিয়েই সবগুলা সাইটের কাজ করতেছি বা সব ইয়েতে একটা রুট অ্যাকাউন্ট দিয়ে সবকিছু করতেছি, কিন্তু এটা না করে রুট অ্যাকাউন্ট একটা আমার থাকলো যেটা সব ধরনের পারমিশন আছে, কিন্তু স্পেসিফিক আলাদা আলাদা ইউজার সাইটের জন্য, প্রতিটা সাইটের জন্য আলাদা আলাদা ইউজার তৈরি করে, তো সেটাকে সেই অনুযায়ী পারমিশন দেওয়া, যে তাকে সব মানে যদি দরকার না হয় তাহলে সব ধরনের পারমিশন দেওয়ার দরকার নেই। মানে মাইস্কুয়েলে তো আমি পারমিশন গুলো সেট করতে পারি যে রিড, রাইট বা ডিলিট, সো ওইভাবে আলাদাভাবে পারমিশন গুলো তৈরি, ডিলিট পারমিশনটা যত সম্ভব কম দেওয়া। আচ্ছা, এটা হচ্ছে এটা মেইনলি গুলোর জন্য অ্যাপ্লাই করে, সিএমএস বা এই ধরনের যখন আমরা কোনো কিছু ইনস্টল করি, তো একটা ইনস্টলেশন ফাইল অনেক সময় সার্ভারে থেকে যায় এবং দেখা যায় যদি ওই ইনস্টলেশন ফাইলটা আমি আবার চালাই তাহলে আমার মানে ইনস্টল করার পর তো আমি সাইটটা আমার মতো করে বিল্ড করে নিয়েছি, কিন্তু আবার যদি ওই ইনস্টলেশন প্রোগ্রামটা চালাই তাহলে পুরো আগের জিনিসটাই রিমুভ হয়ে যাবে, আবার শূন্য থেকে শুরু করতে হবে, আমার ইনফরমেশন সব লস হবে। আচ্ছা, ক্রিয়েটিভিটি হচ্ছে যে মানে এই জিনিসটার কথা আমি আগে যেমন একটু আগে বললাম যে ইউজার নেম এরকম, বা আমার সাইটের অ্যাডমিন এরিয়াটা যেমন জেনারেলি এরকম জায়গায় থাকে, অ্যাডমিন অথবা অ্যাডমিনিস্ট্রেটর। সো এই জিনিসগুলো কিন্তু খুবই প্রেডিক্টেবল, ঠিক আছে। সো এই ইউআরএল গুলো আমি এভাবে রাখবো না, এই ইউআরএল গুলো আমি একটু একটু চেঞ্জ করে দিব, মানে হয় একটা নাম্বারের কম্বিনেশন নিয়ে আসবো বা গেস করা যায় না সহজে এরকম কিছু রাখবো, মানে অ্যাডমিন এরিয়াটা শুধু আমার জন্য, সো এটা মানে একটা আনপ্রেডিক্টেবল কিছু একটা রাখতে হবে, কোনো কিছুই মানে সহজে প্রেডিক্টেবল কিছু করা যাবে না। আচ্ছা, এরপর হচ্ছে যে ফাইল সিস্টেম। অনেক সময় আমরা দেখছি যে কোনো একটা ইয়েতে মানে আমি একটা ওপেন ডিরেক্টরি লিস্টিং দেখতে পাচ্ছি যে কি কি ফাইল আছে, omuk.a.php, b.html, c.png, কোন একটা ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে যে এরকম সবগুলো ফাইল লিস্ট করা আছে প্যারেন্ট ডিরেক্টরি এভাবে। সো এখান থেকে ইনডেক্স ফাইল না থাকলে, হ্যাঁ, ইনডেক্স ফাইল যদি না থাকে তাহলে এই জিনিসটা হয় যে সে তখন পুরো ডিরেক্টরিটা লিস্ট করে দেখে এবং ওইখান থেকে কিন্তু ইউজাররা সহজেই প্রতিটা ফাইল আলাদা আলাদা ডাউনলোড করে ফেলতে পারে। এখন এখানে কোনো একটা ফাইলে যদি আমার ডাটাবেস কানেকশন স্প্লিট থাকে তো সে সহজেই ডাটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু, মানে আমরা তো জেনারেলি কি ডাটাবেসের ইনফরমেশনটা আলাদা একটা ফাইলে রাখি ইনক্লুডে বা কোনো একটা, সেটা যদি কোনো পিএইচপি ফাইলে থাকে হ্যাঁ, তাহলে তো পাবে না। তবে এটা ঠিক যে এই ধরনের কেসে ডিরেক্টরি লিস্টিং এর ক্ষেত্রে যদি অন্য কোনো ফাইল থাকে, আমার অনেক ডাউনলোডেবল ফাইল থাকতে পারে যেটা হয়তো আমি লিংক দেইনি, বা হয়তো কোনো একটা ফাইল যেটা হয়তো ইউজার ইয়ে করবে, মানে ফর এক্সাম্পল আমি কিছু ফাইল রাখছি যেগুলো হয়তো ডাউনলোড করার জন্য আমার মানে টাকা পয়সা দরকার, টাকা পয়সা না দিলে আমি ডাউনলোড করতে দিব না, তো ডিরেক্টলি যদি লিঙ্কটা পেয়ে যায় ইউজার তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে। সো ডিরেক্টরি লিস্টিংটা অফ করতে হলে আমাকে কি করতে হবে, যে জাস্ট প্রতিটা ডিরেক্টরিতে একটা index.php ফাইল দিয়ে দিতে হবে। এবং আমার কিছু সার্ভার সেটিংও আছে যেটা ইউজ করে আমি এই ডিরেক্টরি লিস্টিংটা অফ করতে পারি, সেটা হচ্ছে htaccess ফাইল ইউজ করে করতে পারি অথবা apache httpd.conf ফাইল ইউজ করে করতে পারি। সো আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমার একটা সাইটের ইনক্লুড ফাইলগুলো কিছু কমন ফাইল থাকে,
ঠিক আছে। সো কমন ফাইলগুলো জেনারেলি যে মাই সাইট প্লাস ইনক্লুডস এরকম একটা জায়গায় থাকে, ঠিক আছে। এটাও একটা মানে জেনারেলি এরকমই করা হয় সব সময়। সো এই জিনিসটা এইটার ক্রিয়েটিভিটিটাও দূর করতে হবে যে ইনক্লুডগুলো এইভাবে না রেখে ইনক্লুডগুলো আমি আসলে তো আমার ওয়েব রুটের বাইরে একটা কোথাও রাখলেও পারি, সো ওইখানে রাখতে হবে। এবং ইনক্লুড ফাইলগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে a.enc মানে ইনক্লুড ফাইলগুলো অনেক সময় enc এক্সটেনশন দেওয়া হয়। এখন ext এক্সটেনশন কিন্তু মানে যখন আমি এই ফাইলটা রিকোয়েস্ট করব এটা একটা টেক্সট ফাইল হিসেবে দেখাবে, এটা আউটপুটটা পুরোটাই আমাকে দেখাবে, এটা PHP হিসেবে ইয়ে করবে না। সো এখানে যদি আমার কোনো সেনসিটিভ ইনফরমেশন থাকে সেটা ইউজাররা সহজেই দেখতে পাবে। সো এই কারণে কখনোই enc এক্সটেনশনটা দেওয়া যাবে না। যদি দিতেই হয় তাহলে শেষে আমি একটা .php দিয়ে দিব, inc.php, সো এটা PHP ফাইল হিসেবে যাতে রেন্ডার হয়। আচ্ছা, এরপর হচ্ছে সেশন হাইজ্যাকিং। সেশন ভ্যারিয়েবলে আমরা অনেক কিছুই রাখি, ইউজার নেম বা পাসওয়ার্ড বা এই ধরনের অনেক ইনফরমেশনই আমরা সেশনে স্টোর করে রাখি। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটা VPS এ থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু অনেক সময় হচ্ছে যে আমি শেয়ার্ড হোস্টিং ইউজ করি, এবং শেয়ার্ড হোস্টিং এর ক্ষেত্রে যে ওই একই সার্ভারে অন্য যেসব ওয়েবসাইট আছে, ঠিক আছে, তারাও কিন্তু আমার সেশন ফাইলটা অ্যাক্সেস করতে পারতেছে। তো তারা কিছু একটা স্ক্রিপ্ট লিখে আমার সেশন ভ্যারিয়েবলগুলো, আমার ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যেটা করতে হয় যে সেশন হাইজ্যাকিংটা যদি প্রিভেন্ট করতে হয় তাহলে যেটা করতে হয় যে একটা ওয়ে হচ্ছে যে ডাটাবেজ ইউজ করা, যে সেশন ভ্যারিয়েবলগুলো ফাইলে না রেখে ডাটাবেজে রেখে সেখান থেকে ইউজ করা, যদি এটা স্লো হয়ে যায় ডেফিনেটলি। আর আরেকটা হচ্ছে যে ডিফল্ট সেশন ভ্যারিয়েবলটা যেখানে স্টোর করা হয় সেই ডিফল্ট লোকেশন ইউজ না করে অন্য কোনো লোকেশন ইউজ করা। এবং অবশ্যই যে সেশন ফাইলে যেসব ইনফরমেশনগুলো রাখা হয় সবকিছু এনক্রিপ্ট করে রাখতে হবে অবশ্যই। আচ্ছা, এটা অনেক একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমি ইউজাররা রেজিস্টার করার সময় পাসওয়ার্ড দিচ্ছে, এই পাসওয়ার্ডটা আমি কিভাবে আমার ডাটাবেজে স্টোর করব, ঠিক আছে। সো কিছু রুল আছে, যেমন হচ্ছে যে মানে অবশ্যই ডাটাবেসটাকে প্লেন টেক্সট হিসেবে রাখা যাবে না, তাহলে মানে হ্যাকার যদি আমার ডাটাবেসের ইনফরমেশনটা পায় সহজেই সবকিছু দেখে নিতে, সব ইউজারের পাসওয়ার্ড দেখে নিতে পারছে। এবং ইউজাররা যেহেতু মানে একই ইউজারের পাসওয়ার্ড কম্বিনেশন অন্যান্য সাইটে ইউজ করে, সো তারা মানে আমার সাথে যেটা করছে জিমেইলও সেটা করবে, সো তারা অনেক ইনফরমেশনই পেয়ে যেতে পারে। পাসওয়ার্ড সিকিউরিটির ক্ষেত্রে মানে নিজে কোনো কিছু উদ্ভাবন করে আমি এটা করছি এটা কেউ ধরতে পারবে না এরকম করা ঠিক হবে না, কারণ মানে যেগুলি প্রুভেন ওয়ে ওই জিনিসগুলো ট্রাই করা উচিত। এবং আমি যেটা করছি সেটা হয়তো ভুলও থাকতে পারে যেহেতু ওটা টেস্ট করা হয়নি, ঠিক আছে। আর পাসওয়ার্ড আমি এনক্রিপ্ট করে পাসওয়ার্ড রাখবো না, কারণ এনক্রিপশন জিনিসটা রিভার্সিবল, ঠিক আছে। যে মানে আমি এখান থেকে অনেক সময় আমরা দেখি যে আমি কোথাও রিকোয়েস্ট করছি যে আমার পাসওয়ার্ড হারানো গিয়েছে, তারা আমাকে সরাসরি পাসওয়ার্ডটা ব্যাক করে দিয়েছে। সো এরকম ক্ষেত্রে বুঝতে হবে যে ওই সাইটের সমস্যা আছে, কারণ জেনারেলি এই জিনিসটা সিকিউর ওয়ে না যে আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম তারা আমার পাসওয়ার্ডটা দিয়ে দিল, তার মানে হচ্ছে যে হয় ওইখানে পাসওয়ার্ডটা স্টোর করে রাখা আছে প্লেন টেক্সটে, অথবা এমন একটা এনক্রিপ্ট করা আছে যেটাকে ডিক্রিপ্ট করা যাচ্ছে, ঠিক আছে। সো যেখানে আবার ওই যে অনেক জায়গায় হচ্ছে রেজিস্টার করার পরপরই আমার বলে দেয় ইউজার নেম এত পাসওয়ার্ড এত। সো এসব এই জায়গাগুলো সিকিউর না, এবং এটা আমার জন্যই ক্ষতি যেহেতু আমরা একই পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় ইউজ করি, ঠিক আছে। সো পাসওয়ার্ড এমনভাবে রাখতে হবে, পাসওয়ার্ড স্টোর এমনভাবে করতে হবে যে মানে আমি ক্রিপ্টোগ্রাফিক এনক্রিপশন যেগুলি আছে ওগুলি ইউজ করে করব, যেগুলি ইরিভার্সিবল। এবং যখন আমি টেস্ট করব যে এই পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, তখন আমি ওই অরিজিনাল পাসওয়ার্ডের উপর যে ফাংশনটা ইউজ করছি, সো ইউজার যে এখন যেটা ইনপুট দিল সেটার উপর একই ফাংশন ইউজ করে দেখতে হবে যে দুইটা সেম কিনা, ঠিক আছে। সো মানে আমি যদি এ কে কনভার্ট করে 1 2 3 কিছু একটা বানাই, বড় একটা স্ট্রিং বানাই, ঠিক আছে। সো
MD5 রিভার্সিবল না MD5 টেবিল দিয়ে যেন পাওয়া যায়। হ্যাঁ MD5 রিভার্সিবল না, কিন্তু MD5 অনেকগুলো হ্যাশের একই রেজাল্ট রেইনবো টেবিল পাওয়া যায় যে SH গুলো SH1 SH কিন্তু ইয়ে করার জন্য মাঝে মাঝে ক্যাপচা বসিয়ে মানে হচ্ছে ইয়েটা HMAX SHA-1 আছে একটা, যেটা মানে SHA-1 বলেন ভাই। ওইটাতে SHA-1 রিভার্সিবল না, MD5 কে রিসেন্টলি হ্যাক করা পসিবল হয়েছে। কিন্তু টেবিল যেন পাওয়া আর যায়। MD5 এর যেটা হয় যে এটা মানে এটার মধ্যে কলিশন জেনারেট করা অনেক সোজা। মানে আমি ব্রুট ফোর্স অ্যাপ্লাই করে যদি থাকলাম, দেখা যাবে যে মানে কলিশন পেয়ে গেলাম যে পাসওয়ার্ডটা মানে হয় একই পাসওয়ার্ড না, কিন্তু তাদের হ্যাশ হয়ে যে ভ্যালুটা হলো সেটা ম্যাচ করে গেল। সো কলিশন জেনারেট করা অনেক সোজা। আর যেহেতু দিন দিন কম্পিউটার আরো উন্নত হচ্ছে, আরো ফাস্ট হচ্ছে, সো MD5 আর ইউজ করা হতো, কিন্তু এই জিনিসটা এখন সিকিউর না। ঠিক আছে, তো এই যে আমরা অ্যাডেড সিকিউরিটির জন্য জেনারেলি যেটা করি যে আমি আমার পাসওয়ার্ডটাকে হ্যাশ করলাম MD5 বা কোনো কিছু SH1 হ্যাশ করার সময় এটা তো আমার পাসওয়ার্ড, এটার সাথে একটা অন্য একটা মানে পাসওয়ার্ডকে সবসময় যদি হ্যাশ করে রাখি, তাহলে যেটা হবে যে ওই যে ধরনের একটা রেইনবো টেবিল যে মানে কমন পাসওয়ার্ড এবং তাদের করেসপন্ডিং হ্যাশ ভ্যালু MD5 হ্যাশ ভ্যালু কি হবে, সো সেটা সেরকম একটা ম্যাপিং দিয়ে আমি মানে হ্যাকার যদি ডাটাবেসে অ্যাক্সেসটা পেয়ে যায়, তাহলে সে ওই জিনিসটাকেও রিভার্স করতে পারবে, যে কমন পাসওয়ার্ডগুলো বের করে আনতে পারবে। তো এই ক্ষেত্রে যেটা করে যে পাসওয়ার্ডের সাথে একটা সল্ট ভ্যালু যোগ করে ইয়ে করে এই জিনিসটাকে হ্যাশ করে। সল্ট হচ্ছে যে একটা স্ট্রিং যাকে পাসওয়ার্ডের সাথে হ্যাশ করা হয় যে অ্যাডেড সিকিউরিটির জন্য। ঠিক আছে, সো এই জিনিসটা আগে করা হতো কি যে পুরো সাইটে একটা কমন সল্ট ইউজ করা, মানে একটা সল্ট স্ট্রিং হিসেবে একই স্ট্রিং ইউজ করা। মানে আমার তো একই স্ট্রিং মানে আমি এখন হ্যাশ করার সময় যে সল্টটা ইউজ করছি, যখন আমার ইউজার ইনপুট দিল চেক করলো, তখন আমার সেম সল্টটা ইউজ করতে হবে, নাহলে ম্যাচ করবে না। সো জেনারেলি যেটা করা হতো যে পুরো সাইটে সল্টের একটা কমন ভ্যালু ইউজ করা হতো, কিন্তু সেই ক্ষেত্রে যদি সাইটের ফাইল সিস্টেমটাও হ্যাকারের কাছে চলে যায়, তো তারা ইজিলি সল্টের ভ্যালুটা দেখতে পাবে, এবং তো ওই সল্টের ভ্যালুটা ইউজ করে আবার মানে রেইনবো টেবিল ইউজ করে তারা ইয়েটাও দেখতে পাবে, যে পাসওয়ার্ডগুলো বের করে ফেলতে পারবে। সো পুরো সাইটে একই সল্ট ভ্যালু ইউজ করা যাবে না, ইউজ করতে হবে যে SHA-1 অথবা SHA-2 56 512 এই ধরনের হ্যাশ ফাংশনগুলো, যেগুলি এবং এই হ্যাশ ফাংশনগুলো একটু স্লো, কিন্তু এখানে এই স্লোনেসটাই এদের ফিচার। যেহেতু যখন ডিকশনারি অ্যাটাক করে এই জিনিসগুলো বের করার চেষ্টা করবে, তো সে খুব দ্রুত অনেক মানে কম্বিনেশন ট্রাই করতে পারবে না। সো স্লো হ্যাশ ফাংশন ইউজ করতে হবে। আচ্ছা, মাল্টিপল সল্ট ভ্যালু থাকলে সেটা মেইনটেইন করব কিভাবে? মানে ওই জিনিসটাই একটা এক্সাম্পল দেখা যে মেইনটেইনটা কিভাবে করে। এখানে একটা কোড আছে যে দেখে দেখা যাচ্ছে এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড। আমি হচ্ছে প্রথমে একটা সল্ট জেনারেট করলাম। সল্টটা কি সল্ট জেনারেট করার জন্য আমি হচ্ছে হ্যাশ ফাংশন ইউজ করছি, হ্যাশ পিএইচপি একটা ফাংশন। এখানে হচ্ছে যে আমি অ্যালগরিদমটা বলে দিই কি অ্যালগরিদমে হ্যাশ করবে MD5 বা SHA, এখানে SHA-256 যেমন ইউজ করেছি। আর এখানে হচ্ছে যে আমার স্ট্রিংটা, ঠিক আছে, যে স্ট্রিংটা হ্যাশ করতে হবে। তো কিভাবে জেনারেট করছে যে ওই সল্টটা প্রথমে হচ্ছে যে ইউনিক আইডি একটা ফাংশন। ইউনিক আইডি হচ্ছে যে আমার কারেন্ট টাইম স্ট্যাম্পের উপর বেস করে একটা ইউনিক আইডি জেনারেট করে। সো ইউনিক আইডি ফাংশন, তার মধ্যে ইউনিক আইডি ফাংশনটা হচ্ছে আর এমটি নেম তো একটা র্যান্ডম জেনারেটর ফাংশন। ইউনিক আইডি ফাংশনটা হচ্ছে এরকম, এটার প্রথম পার্ট হচ্ছে যে একটা প্রিফিক্স, আমি প্রিফিক্স একটা বলে দিতে পারি। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে যে বোধহয় যে এখানে যে ট্রু প্যারামিটারটা দেওয়া হলে যে এই ফাংশনটা আরো মোর র্যান্ডম একটা ইউনিক আইডি জেনারেট করবে, যাতে এটাতে সময় বেশি লাগবে কিন্তু ওই জিনিসটা মোর র্যান্ডম হবে ইউনিক আইডি। সো আমি যে ভ্যালুটা ইউজ করবো সেটা হচ্ছে যে একটা র্যান্ডম ইউনিক আইডি, তার সাথে
একটা স্ট্রিং, এই স্ট্রিংটা সবসময় একই থাকতে হবে, ঠিক আছে। তার সাথে হচ্ছে যে ইউজার নেমকে লোয়ার করে এই তিনটা কনক্যাটেনেট করে তারপর ওই ভ্যালুটা হচ্ছে যে আমি সল্ট হিসাবে নিলাম, ঠিক আছে। এবং তারপর যে আমার যে হ্যাশ ভ্যালুটা, সেটা হচ্ছে যে আমি যে সল্ট ভ্যালুটা পেলাম, ঠিক আছে, সল্ট ভ্যালুটা আর পাসওয়ার্ডটাকে কনক্যাটেনেট করে এই যে এরপর আমি ওই একই হ্যাশ ফাংশনটা 1,00,000 বার চালালাম। সো এখন যে ভ্যালুটা আসবে, এই যে এই SHA-1 এটা হচ্ছে 256 বিট 64 ক্যারেক্টার, মানে এটা হচ্ছে শুধু হেক্সাডেসিমাল আউটপুট দেয় আর কি, যে 0 থেকে 9 A থেকে E, সো 4 বিট করে লাগে প্রতিটা, 64 ক্যারেক্টারে 256 বিট, ঠিক আছে। আমি চাইলে এভাবে ইউজ নাও করতে পারি, ওই সরাসরি বাইনারি র আউটপুট নিতে পারি, কিন্তু সেই জিনিসটা হ্যান্ডেল করার সমস্যা। জেনারেলি এভাবেই করা হয় আর কি, যে হেক্সাডেসিমাল ভ্যালুগুলো আর কি 0 থেকে 9 A থেকে E এটা ক্যারেক্টার হিসেবে আউটপুট দেয়। তো এখানে কি প্রথমে হচ্ছে যে সল্টটা হচ্ছে আমার 64 বিটের একটা সল্ট, 64 ক্যারেক্টার একটা সল্ট জেনারেট হলো। তারপর হ্যাশটা আমি করলাম, হ্যাশ এভাবে অনেকবার করার পর, মানে এইভাবে অনেকবার করার কারণটা হচ্ছে যে ওই স্পিডটা, যে এটাকে আমি স্লো একটা ফাংশন করে দিলাম, ঠিক আছে। যদিও এইভাবে অনেকবার ইয়েটা করা, এটা কলিশনের প্রবাবিলিটিটা বাড়ায় দেয়। মানে র্যান্ডম নাম্বার আমি একটা র্যান্ডম নাম্বার পেলাম, তো র্যান্ডম ইনটু র্যান্ডম কিন্তু তার থেকে বেশি র্যান্ডম হবে না, বরং তার থেকে কম র্যান্ডম হবে, ঠিক আছে। সো এইভাবে করলে ওটার কলিশনের প্রবাবিলিটি বেড়ে যায়, কিন্তু এই হ্যাশ ফাংশনটাকে স্লো করে দিচ্ছে, যেটা আমার দরকার এখানে। সো এই যে হ্যাশ হচ্ছে আমি আবার 64 ক্যারেক্টার একটা ভ্যালু পেলাম, এবং ফাইনালি হচ্ছে যে এই সল্টার হ্যাশটাকে কনক্যাটেনেট করে তারপর আমি ইতে রাখবো আমার ডাটাবেসে। সো যখন আমি চেক করব, তো আমি জানি যে প্রথম 64টা ক্যারেক্টার হচ্ছে সল্ট, এটা আমি প্রথমে আলাদা করে নিব, যে এটা দেখাচ্ছে যে ডাটাবেস থেকে এটা হ্যাশের ভ্যালুটা আনলাম, প্রথম 64টা ক্যারেক্টার আলাদা করে নিলাম কারণ এটা হচ্ছে সল্ট, আর হ্যাশ ভ্যালুটা কি হবে, সল্ট ডট পাসওয়ার্ড মানে হচ্ছে এখন যে পাসওয়ার্ডটা আমি পেলাম ইউজারের কাছ থেকে, এবং ওইটা একইভাবে আগের মতো 1,00,000 বার চালালাম, এবং ফাইনালি ওই যে সল্ট আর হ্যাশ যোগ করলাম, এরপর দেখলাম যে দুটো সমান কিনা। আচ্ছা, এটাতে কি সার্ভারের উপর লোড পড়ছে না? হ্যাঁ, সার্ভারের উপর লোড করছে। যেখানে আপনি টাইম কমানোর জন্য যেটা করতেছেন, ওখানে তো আমি জাস্ট ওয়েট কোনো ফাংশন নেই, স্পিড টাইম ডট স্লিপ। হ্যাঁ, স্লিপ মানে এইখানে কিন্তু আমি এমন না যে ইউজাররা কিন্তু এখানে সরাসরি ইউজ করতেছে না, মানে ইউজাররা আমার ডাটাবেসে অ্যাক্সেসটা পাচ্ছে, তাদের কাছে সব আছে, ঠিক আছে। এরপর তারা এই জিনিসটা ইউজ করতেছে এইভাবে। তো সেক্ষেত্রে মানে স্লিপ দিলে কি হবে, আমার সার্ভার এন্ডে স্লিপ হবে, কিন্তু আমার এটা দরকার না। আমার দরকার হচ্ছে যে ইউজার ওই যাতে ওই জিনিসটা জেনারেট, মানে সে তার কাছে ধরো ইউজার নেম পাসওয়ার্ড গুলো আছে, সব ফাইলটা আছে, কিন্তু এখান থেকে রিভার্স করে অরিজিনাল পাসওয়ার্ডটা কি ছিল এটা যাতে বের করতে পারে। তো তার এন্ডে কম্পিটিশন, সে যখন তার এন্ডে কম্পিটিশন করবে, সে তো আর ইয়ে দিয়ে করবে না, স্লিপ দিয়ে করবে না, সে ফুল ফোর্স দিয়ে করবে, মানে যে করতে পারা পসিবল, ঠিক আছে। না, ও চাইছে যে আমি যেখানে হ্যাশ বসাইলাম স্লো করে, এখানে যদি আমি একটা স্লিপ রাখতাম, ইউজারের সমস্যা কি হতো? না, আসলে ব্যাপারটা তো এটা যে এই ডাটাবেসটা আমার কাছে চলে আসছে, হ্যাকারের কাছে ডাটাবেসটা চলে গেছে, কিন্তু হ্যাকার সেটাকে ডিক্রিপ্ট করতে হবে। হ্যাকার তো ডিক্রিপ্ট করার সময় নিশ্চয়ই স্লিপ বসাবে না। মানে এটা ঠিক ডিকশনারি অ্যাটাক ইয়ে করার জন্য না, মানে প্রিভেন্ট করার জন্য না। এটা হচ্ছে যে হ্যাকারের কাছে পুরো ডাটাবেসটা আছে, কিন্তু এনক্রিপ্টেড পাসওয়ার্ডটা থেকে তার অরিজিনাল পাসওয়ার্ডটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে তার কম্পিটিশনটাকে যতটা সম্ভব কঠিন করে দেওয়া যায়। এরপর হচ্ছে লগ ইন সিস্টেম। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ যে এরিয়াটা থাকবে, সেটা লগ ইনের জন্য আমি যে জিনিসগুলো করতে পারি সেটা হচ্ছে যে প্রথমেই একটা ক্যাপচার ব্যবস্থা করতে পারি, যে অ্যাডমিন লগ ইন তো আমার মানে অহরহ করতে হচ্ছে না, যে দিনে একবার দুবার করবো। সো এটা একটা ক্যাপচার সিস্টেম থাকবে, তাতে যারা ওই ডিকশনারি অ্যাটাক করে ইয়ে করতে চায়, তো তাদের জন্য এটা তখন আর পসিবল হবে না যে ক্যাপচার ইয়েটা করে। তারপর আরেকটা হচ্ছে যে আমি একটা কাউন্টার রাখবো যে ফেড লগ ইনের জন্য। সো
একটা ইয়ে থাকবে, থ্রেশহোল্ড থাকবে যে 3-4 বার ফেল্ড লগ ইন হলে তখন আমি সিস্টেমটাই অফ করে দেবো, অ্যাডমিন লগ ইন করা যাবে না। তখন আরো সুপার অ্যাডমিন টাইপ কেউ একজন এসে যদি না সেটাকে অন করতেছে ততক্ষণ পর্যন্ত আর লগ ইন করা যাবে না। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে যে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা। মানে আমার প্রতিটা লগ ইনই সাকসেসফুল আনসাকসেসফুল প্রতিটা লগ ইনেরই আমি আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করে রাখবো। তো যাতে হচ্ছে যে মানে কোন আমি যদি দেখি যে একটা পার্টিকুলার আইপি থেকে বারবার রিকোয়েস্ট আসতেছে বা ফেড লগ ইন হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি ওই জাস্ট আইপি অ্যাড্রেসটাকে ব্লক করে দেব। তো এই ধরনের ফিচার বোধহয় মানে সি প্যানেলে অলরেডি, মানে সি প্যানেলের ট্রাফিকের স্ট্যাটটা পাওয়া যায়, কিন্তু মানে কি টাইপের রিকোয়েস্ট ওই পার্টিকুলার এটা হয়তো পাওয়া যায় না আর কি। অ্যাপাচি লগ থেকে পাওয়া যায়, অ্যাক্সেস লগ থেকে আমার সার্ভারে কি রিকোয়েস্ট আসে। বাট ওটাতেও বোধহয় প্রচুর মানে অনেক বেশি লগ ইন করে, তো আমার হয়তো যে স্পেসিফিক ইনফরমেশনটা দরকার সেটা হয়তো পাওয়া যায় না। আচ্ছা, এটা গেল। এরপর যেটা আছে যে পাওয়ারফুল কমান্ডস, যে কিছু কমান্ড আছে যেটা মানে পিএইচপি সরাসরি সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য ইউজ করতে পারে। যেমন ইভাল একটা ফাংশন, ইভাল ফাংশনের ভিতর আমি যে কোনো যদি সিস্টেম কমান্ড স্ক্রিপ্ট লিখে দিই, সেই জিনিসটাকে ইভালুয়েট করবে। এখন এই ধরনের ফাংশনালিটি আমাদের জেনারেলি লাগে না, ঠিক আছে, কিন্তু এটা পিএইচপি তে এনাবল করা থাকে, বাই ডিফল্ট এনাবল করা থাকে, এই ধরনের জিনিসপত্র ইউজ করা থাকে। এখন ইনকেস যদি আমি এই জিনিসটা ইউজ করি এবং এটার ভিতরের যে ইনপুটটা, এই ফাংশনের যে ইনপুটটা, সেটা যদি ইউজারের কাছ থেকে আসে, সেক্ষেত্রে ইউজার সহজে ম্যানিপুলেট করে। যেমন এখানে একটা স্যাম্পল কমান্ড দেওয়া আছে যে সেই এক্সাক্ট rm-rf তারপর ডকুমেন্ট রুট, মানে পুরো আমার সাইটটা ডিলিট করে দিল একবারে একটা কমান্ড দিয়ে, ঠিক আছে। সো এই ধরনের জিনিসগুলো হতে দেওয়া যাবে না। মানে এটা বেসিক যে সবসময় ভ্যালিডেট করতে হবে, যে ইউজার ইনপুটটাকে ভ্যালিডেট করতে হবে প্রথমেই, ঠিক আছে। সো এই একটা জিনিস মাথায় রাখলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, যে ইউজার ইনপুট যদি আমি ভ্যালিডেট করি। আর আরেকটা হচ্ছে যে মানে এই ধরনের ফাংশন যেহেতু আমি ইউজ করতেছি না বা আমার জন্য লাগে না, সো আমি এটাকে ডিসেবল করেই রাখলাম, যে ইউজ করে php.ini ফাইল ইউজ করে এই ফাংশনগুলোকে আমি ওখান থেকে ডিসেবল করে দিতে পারি। আর যদি PHP তে একটা সেফ মোড আছে, যদি পসিবল হয় তাহলে সেফ মোডটা চালালাম, তাহলে এই ধরনের কোনো কিছু হওয়া সম্ভব হবে না আর কি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা বেশ ইন্টারেস্টিং, যে ক্রস সাইট স্ক্রিপ্টিং। এবং মানে এই জিনিসটাও যে দেখা যায় যে মানে মাইস্কুয়েল ইনজেকশনের পর মানে এই জিনিসটা হচ্ছে হ্যাকারদের জন্য মোস্ট পপুলার বা মোস্ট ইউজ টেকনিক ক্রস সাইট স্ক্রিপ্টিং। এই জিনিসটা কিভাবে করা হয়, যেমন আমি কোনো একটা ফোরামে লগ ইন করতেছি, ঠিক আছে। সো ফোরামে লগ ইন করার সময় ফোরামে রেজিস্টার করতেছি, রেজিস্টার করার সময় কি আমি একটা ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। সো আমি ইউজার নেমটা এরকম দিলাম, JavaScript source আমি রেজিস্টার করার সময় এই ধরনের একটা ইউজার নেম দিলাম, ঠিক আছে। এটা আমার অরিজিনাল ইউজার নেম। তারপরে হচ্ছে যে একটা স্ক্রিপ্ট আমি এটার মধ্যে ঢুকাই দিলাম, যে আমার সাইট থেকে malicious.js, ঠিক আছে। তো এই জিনিসটা যখন আমি করব ডাটাবেজে ঢুকাবো, ডাটাবেজে কিন্তু কোনো সমস্যা নাই, সেই পুরো জিনিসটাই রেখে দিবে একসাথে, ঠিক আছে। এবং ফোরামগুলোতে জেনারেলি কি থাকে যে এই মুহূর্তে কে লগ ইন করে আসে, এই ধরনের একটা লিস্টিং থাকে। তো সেখানেও সে এটা দেখাবে, সুন্দর, কোনো অসুবিধা নেই। মানে সে তো ইউজার নেম যখন দেখাবে তখন শুধু এই অংশটাই দেখাবে, এই জিনিসটা তো জাভাস্ক্রিপ্ট কোডটা তো ব্যাকগ্রাউন্ডে রান করবে, ঠিক আছে। মানে সেই আমার সাইটে রাখা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে ইনক্লুড করে ফেললো,
ঠিক আছে। সো এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা এখন অনেক কিছুই করতে পারে। মানে এই জিনিসটা এমন না যে শুধু আমি যখন লগ ইন করছি তখন আসছে, এই জিনিসটা সব ইউজারের কাছে আসছে যে এই মুহূর্তে কে কে লগ ইন করে আছেন। সো ওই পেজটাতে সব ইউজারের কাছেই তাদের পিসিতে এই স্ক্রিপ্টটা রান হচ্ছে, এবং এই স্ক্রিপ্টটা দিয়ে এখন তখন আমি একটা কি লগার রাখতে পারি, বা এটা দিয়ে কুকি যে ইনফরমেশন আছে ওই জিনিসটা হাইজ্যাক করতে পারি। কুকি ইনফরমেশন দিয়ে আমি হয়তো আমার সার্ভারে পাঠিয়ে দিলাম, কোথাও একটা স্টোর করলো। সো এই জিনিস হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, যে আমি মানে একটা সাইটের টেক্সট বক্স ইউজ করে আমি ওই সাইটে হচ্ছে যে আমার সাইট থেকে কোনো একটা স্ক্রিপ্ট ওখানে রান করাচ্ছি। আমার সাইটে তো আমি রিডাইরেক্ট করে ফেলতে, কোনটা এইভাবে তো আমি তাহলে মানে আমার সাইটে রিডাইরেক্ট করে ফেলতে। হ্যাঁ করতে পারি। না, আমি যখন অন্য একজনের সাইটে আমার কোড রান করতে পারছি তখন মানে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে অনেক কিছুই করতে পারবো। এই জিনিসটা প্রিভেন্ট করতে হলে যেটা করতে হবে যে প্রথমত ওই যে পুরোনো জিনিস মানে ভ্যালিডেশন, যে আমি ইউজার নেমে তো আমার এই ধরনের এত কিছু অ্যাকসেপ্ট করার দরকার নেই, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো আমি বা HTML ট্যাগ অ্যাকসেপ্ট করবো না, ঠিক আছে। বা এমনি তো ধর এটা তো ইউজার নেম, বা যখন আমরা কোনো ওই যে ব্লগ পোস্ট করি বা ফোরামে পোস্ট করি ওইখানে জেনারেলি কিন্তু ওই সব ধরনের HTML ট্যাগ ওরা অ্যালাউ করে না, পার্টিকুলার কিছু অ্যালাউ করে। যে ইউজার ফোরামে যেমন কিছু হয়তো ওই যে বোল্ড ইটালিক এই ধরনের কিছু পার্টিকুলার ট্যাগ ওরা অ্যাকসেপ্ট করে। মানে এই কাজটাই করতে হবে, যে মানে ইউজার যা খুশি দিয়ে দিল আর আমি নিয়ে রেখে দিলাম তাহলে হবে না আর কি। যে আমার ইউজার কি ইনপুট দিবে ওই জিনিসটা কন্ট্রোল করতে হবে। কিছু পার্টিকুলার ট্যাগ শুধু মানে আমার যদি HTML এনাবল করতেই হয় সেজন্য আমি কিছু পার্টিকুলার ট্যাগ অ্যাকসেপ্ট করব। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে এই ধরনের জিনিস যখন আমি আউটপুট দিব তখন হচ্ছে আমি HTML entities PHP এই ফাংশনটা ইউজ করব। তো এই ফাংশনটা ইউজ করলে কি হয়, এই ফাংশনটা হচ্ছে যে এই যে এই সাইনটাকে যেমন এই ধরনের কিছু একটা কনভার্ট করবে এবং এইভাবেই আউটপুট দিবে। সো তখন হচ্ছে এই জিনিসটা একটা স্ক্রিপ্ট হিসাবে রান করবে না, তখন আমার ইউজার নেম যখন দেখাবো তখন এরকম একটা বিশ্রী স্ট্রিং দেখাবো। সো এই ফাংশনটা ইউজ করতে হবে, এটা মাস্ট। আচ্ছা, এরপর হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফর জেরি। এই জিনিসটা যেভাবে কাজ করে, যেমন মানে আমি যখন ওই আগের বার ওই যে ক্রস সাইট স্ক্রিপ্টিং করার সময় যে ইউজার নেম হিসাবে এটার সাথে একটা স্ক্রিপ্ট ঢুকিয়ে দিলাম, তো এই জিনিসটা জেনারেলি যে জিনিসটা ইউজ করে সেটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ, ঠিক আছে। ইমেজ সোর্স, এখানে সোর্স হিসাবে যেটা থাকবে সেটা কিন্তু অন্য সাইটের কিছু না, সেটা আমার নিজের সাইটেরই কোন একটা ইউআরএল, যে transfer.php from id equal to 1 to id equal to 5 amount equal to ধরি যে মানে আমার এটা transfer.php এটা দিয়ে হচ্ছে যে এটা ধরো একটা ব্যাংকের একটা সাইট, ঠিক আছে। তো transfer.php হচ্ছে যে আমার ইয়েটা করে একটা অ্যামাউন্ট ট্রান্সফার করে from id from user id মানে এই আইডি থেকে এই আইডি ইউজারে, এবং অ্যামাউন্টটা দেয়া আছে, ঠিক আছে। সো আমি 500 টাকা ট্রান্সফার করে তো আসলে লাভ নেই। হ্যাঁ মানে আমি কিন্তু এই ব্যাংকের সাইটে লগইন করা আছে, গ্রামীণ ব্যাংক, ঠিক আছে। আমি এই ব্যাংকের সাইটে লগইন করা আছে মানে, এবং এই কোডটা এই সাইটেরই, ঠিক আছে। এবং এটা একটা ইমেজ হিসেবে মানে কোনোভাবে অ্যাড করা হয়েছে এখানে, আগের ইউজার নেম হিসেবে যেমন অ্যাড করা হয়েছে, সো সামহাউ এই যে ইমেজ ট্যাগটাকে অ্যাড করা হয়েছে। তো এখন যখন এরকম একটা ইমেজ ট্যাগ থাকে, ব্রাউজার কিন্তু এই যে মানে এটার পরে যা আছে সেটা সে সাথে সাথেই ওপেন করে, মানে তার তো আর দায়িত্ব না যে এটা কি আসলে সেটা চেক করা, ঠিক আছে। সোর্সে যে জিনিসটা আছে সেই জিনিসটা সে কল করে এবং আমার অ্যাকাউন্ট থেকে অন্য আরেকজনের অ্যাকাউন্টে এই জিনিসটা ট্রান্সফার হয়ে যায়। ট্রান্সফার হয়ে কারণে যেহেতু আমি ব্যাংকে অলরেডি লগ ইন করা আছে, সে দেখতেছে যে আমি কুকি পাঠাচ্ছি আমার
লগ ইন করা আছে, সেশন ভেরিয়েবল ইয়ে করা আছে, সো সে এই অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে ফেলবে, ঠিক আছে? সো এখানে আমি জানলামও না, কিন্তু আমার অজান্তেই টাকা ট্রান্সফার হয়ে গেল। সো এই জিনিসটা রোধ করার জন্য মানে যে জিনিসটা করতে হবে যে সব ধরনের ফর্মে কোনো গেট রিকোয়েস্ট করা যাবে না, ঠিক আছে? মানে এই জিনিসটা যদি এই ইনপুটটা যদি পোস্ট থেকে আসতে হতো, ঠিক আছে, তাহলে কিন্তু এই লিঙ্কটা কাজ করতো না, ঠিক আছে? সবসময় পোস্ট ইউজ করতে হবে। আর আমরা অনেক সময় কিছু পোস্টে করি, কিছু গেটে করি, পরে 80 মিনিট আগে পুরোটা আন্ডারস্কোর রিকোয়েস্ট দিয়ে ভ্যালুটা নিয়ে নিই, ঠিক আছে? এত কে হিসাব করবে গেট কোনটা, কিন্তু রিকোয়েস্ট দিলে কিন্তু ওই গেট পোস্ট দুইটাই আসলো, সুতরাং ওই জিনিসটা কাজ করবে না। মানে আমার ইউজার এন্ড থেকে যা আসলে যেগুলো সিকিউর ডাটা ওগুলো অলওয়েজ পোস্ট সেন্ড করা উচিত। হ্যাঁ, অবশ্যই পোস্ট সবসময় পোস্টে সেন্ড করা উচিত, ঠিক আছে? এবং শুধু এটা না, আরো ইয়ে করা আর কি, যে কনফার্মেশন, যে এই ধরনের যেহেতু সেনসিটিভ জব যেগুলো, সেটার আগে অবশ্যই কনফার্মেশন নিতে হবে ইউজারের কাছ থেকে, ঠিক আছে? এবং ইউজার কনফার্মেশন দিলে বা পসিবলি একটা ক্যাপচার এই ধরনের কিছু দিয়ে তারপর এই অপারেশনটা করতে হবে। এবং আরেকটা হচ্ছে যে ওই যে ফর্ম স্পুফিং যে জিনিসটা, যে মানে যে জিনিসটা ওয়েবসাইট স্ক্র্যাপ করতে হলে লাগে, আমরা অনেক ইউজ করি, সেটা হচ্ছে যে মানে আমার তো ফর্ম একটা ওয়েবসাইটে আছে, এটা তো এখানে গিয়ে ফিল আপ করা দরকার, আমি একটা স্ক্রিপ্ট লিখে করতে পারি। কিন্তু এই স্ক্রিপ্ট লিখে কাজ করাটা কঠিন করে দেওয়া যায় যদি আমি হচ্ছে যে ফর্মের মধ্যে একটা র্যান্ডম ভ্যারিয়েবল এটার সাথে পাঠিয়ে দিই, একটা হিডেন র্যান্ডম ভ্যারিয়েবল প্রতিটা ফর্মের সাথে। হিডেন ভ্যালু তো ফায়ারবাগ দিয়ে দেখা যায়। হ্যাঁ, দেখা যায়, কিন্তু এটা দিয়ে এটা হচ্ছে যে এটা প্রতি সেশনে নতুন করে একটা জেনারেট হবে, ঠিক আছে? মানে একটা পেজ লোডেই এই ফর্ম ভেরিয়েবলটা আবার নতুন করে জেনারেট হবে। এটা দিয়ে পুরোপুরি ইয়ে করা যাবে না, যেহেতু সে যখন সাবমিট করবে রিটার্ন যে আসবে সেখানে পরের বার ইয়েটা থেকে যাবে, কিন্তু তাও কাজটা কিছুটা হলেও কঠিন করে তুলবে আর কি। বা তাও মানে স্ক্র্যাপিং করতে গেলে করা যাবেই, কিন্তু এই ধরনের ওই যে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজের ক্ষেত্রে এই জিনিসটা তখন কাজে দিবে আর কি। তো এটা ইয়ে করতে হলে আরো কিছু টেকনিক আছে, যেমন হচ্ছে যে ওই সেশনটা, আমরা তো সেশন জেনারেলি কি করি যে সেশন রেখে দিই, কিন্তু সেশন একটা টাইম দিয়ে একটা পার্টিকুলার টাইম পর টাইম আউট হয়ে গেলে ইয়ে করে দিব 60 মিনিট বা এরকম। আর একটা হচ্ছে যে ওই যে HTTP রেফারার চেক করা, যে কোন সাইট থেকে রিকোয়েস্টটা আসছে, সেটা দিয়েও সহজে ডিটেক্ট করা যায়, যদিও এই জিনিসটা ফেক করা যায়। আচ্ছা, সো আমাদের প্রেজেন্টেশন শেষ মোটামুটি। এখানে রেফারেন্স গুলো আছে, যে রেফারেন্স গুলো সবার অবশ্যই পড়ে দেখতে হবে। আমি তো জাস্ট একটা সারসংক্ষেপ বললাম, একটা সেটা আপলোড হবে, তাই না? হ্যাঁ, আপলোড করা আপনার প্রেজেন্টেশন? হ্যাঁ, প্রেজেন্টেশনটা আপলোড করা হবে। সো এই রেফারেন্স গুলো সবাই দেখবেন, সবাই পড়ে দেখবেন অবশ্যই। আর শেষ কথাটা যেটা, যে মানে সবসময় সিকিউরিটি নিয়ে প্যারানোয়েড থাকতে হবে, যে মনে হচ্ছে যে মানে আমার প্রতিটা লাইন কোড করবো, মনে হবে যে ইউজার এখানে কি করতে পারে, এখানে আমার কি প্রোটেকশন হিন্দি সিরিয়ালের বউদের মতো হাজবেন্ডকে নিয়ে সবসময় প্যানিক থাকতে হবে, সবসময় টেনশনে থাকতে হবে। সব কিছু ঘরে বসেই সম্ভব। হ্যাঁ, অবশ্যই ঘরে বসে। এখানে শেষ।